বেগম খালেদা জিয়া এই দফা যখন মারাত্মক রকম অসুস্থ হয়ে হসপিটালে গেলেন, তখন একটা কথা বলছিলাম যে বেগম খালেদা জিয়ার এই যে অভিভাবকত্বের জায়গায় চলে যাওয়া এবং সেটা নিয়ে তার যে ভূমিকা হওয়া তো কথা ছিল, সেটা আমরা মিস করব। এবং এটা মিস মানে সাধারণ মিস না, সম্ভাবনা আছে আমরা খুব সংঘাতময় পরিস্থিতিতে যাব এবং সেখান থেকে তিনি আমাদের মধ্যস্থতাকারীর ভূমিকা অবতীর্ণ হতে পারতেন, সেটা এখন থাকছে না। তাহলে তার কোন শিক্ষাটা আসলে আমাদের একটু মাথায় রাখা দরকার, যেটা আমাদের ভবিষ্যৎ সংঘাত নিরসনে কাজ করবে? শুধু সেটা না, তার যে রাজনীতি, সে রাজনীতি ভবিষ্যতে কতটা রিলেভেন্ট হবে এবং আমাদের রাষ্ট্র এবং জাতির জন্য কতটা গুরুত্ব বহন করবে, সে ব্যাপারে একটু কথা বলতে চাই। গণ অভ্যুত্থান পরবর্তী দেশগুলোতে সংঘাতের সম্ভাবনা থাকে। এটা প্রধান কারণ দুটো। একটা হচ্ছে একটা স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় থাকে, সে তার ক্ষমতায় থাকার স্বার্থে প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ভেঙে ফেলে, সে তার মতো করে সবকিছু করতে চায়। সেই রাষ্ট্রের বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ, অন্যান্য কমিশনগুলো, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন, কিছুই আসলে তার মতো করে ফাংশনিং থাকে না। ফলে যখন ওই সরকারটা চলে যায়, সেই সরকারটা চলে যাবার পর এরা আসলে ঠিকঠাক মতো কোনো কিছু করতে পারে এবং প্রত্যেকেরই প্রচুর পাপ জমা থাকে। এটা একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে স্বৈরাচারী ব্যবস্থার অধীনে থেকে থেকে আমরা গণতান্ত্রিকভাবে এনগেজ করার যে প্রসেস আছে, যে শিক্ষা আছে, সেটা আমাদের শেষ হয়ে যায়। মানে আমাদের দেশের মানুষজন বা রাজনৈতিক দলগুলো কখনোই যে খুব বেশি গণতান্ত্রিক ছিলেন সেটা দাবি করা যাবে না, কিন্তু শেখ হাসিনার গত 15 বছরের স্বৈর শাসনের সময় তার বল প্রয়োগজনিত কারণে আমাদের মধ্যেও অসহিষ্ণুতা তৈরি হয়েছে, আমাদের মধ্যেও খানিকটা স্বৈরাচারী মানসিকতা ঢুকে গেছে। এই প্রেক্ষাপটে নিজেদের মধ্যে আমরা যখন ইন্টারাক্ট করতে যাই, তখন ঝুঁকি তৈরি হয়। সেই ঝুঁকিটাই আমরা এখন দেখছি। আমি প্রায় বলতাম বেগম খালেদা জিয়া তাকে এমন একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেখানে থেকে তিনি প্রতিটা রাজনৈতিক দল এবং অপর অপর পাওয়ার সেন্টার, সেনাবাহিনী এই মুহূর্তে একটা পাওয়ার সেন্টার, ব্যবসায়ীদের যে প্রতিনিধি দল, বড় বড় ব্যবসায়ীরা যারা আছেন তারা পাওয়ার সেন্টার, এদের সাথে কোনো কনফ্লিক্টের জায়গায় তিনি নেগোসিয়েটর হতে পারতেন। রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংঘাত হয়, তিনি জামাতকে যদি ডাকতেন, এনসিপি কে যদি ডাকতেন, তাদের সাথে তিনি কথা বলতে পারতেন। এবং তিনি তার জায়গা থেকে, তিনি বিএনপি চেয়ারপারসন হয়েও, যেহেতু ডিফ্যাক্টো চেয়ারপারসন, তার সন্তান বা সর্বোচ্চ নেতৃত্ব আছে, তাদেরকেও তিনি কোনো কিছু করার জন্য চাপ প্রয়োগ করতে পারতেন, তার সেই ক্ষমতা ছিল। এখন তিনি নেই, তাহলে কি হবে? আমাদের নির্বাচনটা সামনে আসছে, নির্বাচনটাকে সামনে রেখে আমি ধারণা করি যথেষ্ট সংঘাতময় পরিস্থিতি তৈরি হবে, চেষ্টা হবে। আর নির্বাচন যদি হয়েও যায়, এরপরও আসা সংঘাত শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা যে আছে পুরোপুরি তা না। আমরা আমাদের চেষ্টা করা উচিত, আমরা প্রায়, আমি অন্তত এই আলোচনাটা করি, মধ্যপ্রাচ্যের আরব বসন্তের দেশগুলোর সাথে তুলনা করা। অনেকে শ্রীলঙ্কা নেপালের কথা বলেন, অনেকবার বলেছে, আবার একটু যোগ করি, শ্রীলঙ্কা নেপাল আমাদের সাথে তুলনীয় না, কারণ ওখানে কোনো স্বৈরাচারী সরকার অবৈধভাবে ক্ষমতা দীর্ঘকালীন সময় ছিল না, ফলে তিনি রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ভেঙে ফেলেননি। তাই যখন স্বৈরাচারের পতন হয়েছে কোন একটা পপুলার আপরাইজিং এ, এরপর ইনফ্যাক্ট স্টেট ভাঙ্গা ছিল না, এরপর যিনি এসছেন তার পক্ষে খুব সহজে এটাকে গড়ে তোলা সহজ হয়েছে, দেশকে স্থিতিশীল করা সম্ভব হয়েছে। কিন্তু আমরা তুলনা করবো মধ্যপ্রাচ্যে, আমরা যে দেশগুলোতে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে, তাকে ফেলতে না পেরে বা নির্বাচনের পরও সেগুলোকে সরিয়ে রাখি, কিন্তু দুটো দেশে তো নির্বাচন হয়ে অ্যাপারেন্ট একটা স্থিতিশীলতা আসবে বলে মনে হচ্ছিল, তিউনিসিয়া এবং মিশর। সেগুলো তো নির্বাচনের পরে সংঘাত হয়েছে। আমি আসলে এই জায়গাটায় আসতে চাইছিলাম। এই সংঘাতের ঝুঁকি আসলে আমাদের আছে এবং এই ঝুঁকি তৈরির চেষ্টা চলবে দীর্ঘকাল, আমি মনে করি, নানাভাবে, এবং সেটার কতগুলো ব্যাকগ্রাউন্ড তৈরির চেষ্টা এখনই আমি লক্ষ্য করছি, এগুলো আস্তে আস্তে বলবো। তো সেই প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়া কাজ করতে পারতেন। এখন আমরা আসলে তার কোন জিনিসটাকে নেব এই ব্যাপারে খালেদা জিয়াকে সম্মান বা শ্রদ্ধা জানানোর প্রচুর প্রবণতা দেখছি। এমন অনেক মানুষ তাকে শ্রদ্ধা জানাচ্ছেন, কথা বলছেন, যারা তার অনেক ক্ষেত্রে বিপরীত জায়গার মানুষ। এটা খুবই ভালো, এটাকে আমি খারাপ ভাবে বলছি না, কিন্তু বেগম খালেদা জিয়ার একটা গুণ আমাদের নিতে পারা উচিত, সেটা হচ্ছে তার কথাবার্তা, তার রাজনৈতিক বক্তব্যের পরিমিতি বোধ। শেখ হাসিনার সময় তিনি একেবারে ব্যক্তিগত, রাজনৈতিক বাদ দিয়ে একেবারে ব্যক্তিগত ইস্যুতে অত্যন্ত কুৎসা এবং নোংরা কথাবার্তার শিকার হয়েছেন। শেখ হাসিনার সাঙ্গপাঙ্গরা তো আছেই, শেখ হাসিনা নিজে কাজটা করেছেন, তার উপর অত্যাচার হয়েছে, তার পরিবারের উপর অত্যাচার হয়েছে, তিনি নিজে সাফারার হয়েছেন, কিন্তু তিনি পাল্টা কখনো এমন কথা বলেননি যেটা তার ক্ষুব্ধতা বা ক্রুদ্ধতা দেখা মানে মানে দেখে মনে হবে যে তিনি ক্ষুব্ধ বা ক্রুদ্ধ হয়েছেন। শুধু সেটাই না, 5 আগস্ট পরবর্তী সময়ে তো কিছুটা সুযোগ এসেছিল, তিনি কিছুটাও তো বলতে পারতেন। এই সময়গুলোতে 5 আগস্ট থেকে তার চলে যাবার আগ পর্যন্ত তিনি
মানুষ হিসেবে তার অবস্থান একেবারে অনেক 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 ওপরে নিয়ে গেছেন। তিনি কখনোই এর বিরুদ্ধে কিছু বলেননি। এই যে তার মৃদু ভাষণ, এই যে তার শত্রু, মানে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো একটা একটা শত্রু হওয়ার কথা না, তারা প্রতিদ্বন্দ্বী হওয়ার কথা, কিন্তু আওয়ামী লীগ তার শত্রু হয়ে গিয়েছিল নিজে নিজে। বিএনপি বা বেগম খালেদা জিয়া তাকে শত্রু বানাতে চাননি, নিজে নিজে শত্রু হয়ে গিয়েছিল। সে শত্রুর বিরুদ্ধেও তিনি কিছু উগ্র কথাবার্তা বলেননি, প্রতিশোধমূলক প্রবণতা বা ন্যূনতম বাক্য দিয়ে, শব্দ দিয়েও করেননি। এই গুণটা যদি আমাদের রাজনীতিবিদরা গ্রহণ করতে পারেন, নিতে পারেন, তাহলে আমরা সামনের সংঘাত বা সংকট থেকে দূরে থাকতে পারবো। এটা খুবই জরুরি, এটা খুবই জরুরি। তারা তাদের চিন্তাগুলো অন্তত প্রকাশের জায়গাটা এমন হওয়া উচিত যাতে তাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব এবং সংঘাত অনেক বেশি বেড়ে না যায়। এই কাজটা করতেই হবে, আদারওয়াইজ আমরা খুব বড় বিপদে আছি। নির্বাচন হয়ে যাওয়া মানেই দেশ অস্থিতিশীল হয়ে না যাওয়া না, দেশ স্থিতিশীল হয়ে যাবে গ্যারান্টি নেই। প্রচুর খেলোয়াড় এখানে আছে, প্রায় বলছি প্রচুর খেলোয়াড় আছে। কোনো দল সেই ফাঁদে পা দিতে পারে, কিন্তু সতর্ক থাকা দরকার আছে। আরেকটা ব্যাপার, বেগম খালেদা জিয়ার রাজনীতি নিয়ে যখন আমরা কথা বলি, তিনি উদার মধ্যপন্থী গণতান্ত্রিক রাজনীতি করতেন। এই যে মধ্যপন্থী রাজনীতির বাংলাদেশ, সেই জিনিসটাই তো তিনি চেয়েছিলেন। তাকে পছন্দ করলে আসলে সেটাই চাইতে হবে যারা মধ্যপন্থী রাজনীতি করেন। বিএনপি করে, এনসিপি মুখে অন্তত বলতো, তারা যদিও এখন একটা জামাতের সাথে জোটে চলে গেছে, জামাত মুখে মুখে এখন ধর্মকে সরিয়ে রেখে এক ধরনের মধ্যপন্থার কথা বলে, কিন্তু আমি তাদের এই কপটতাকে খুবই ধিক্কার জানাই, কারণ তারা এখনো স্পষ্টভাবে ঘোষণা করেনি তারা আসলে কি চায়, কেমন চায়। এটা ক্লিয়ার করতে হবে। তার সাথে আরো অন্য দলগুলো আছে যেগুলো মারাত্মক র্যাডিক্যাল, অনেক বেশি উগ্র ডান। সো বেগম খালেদা জিয়ার রাজনীতি, তাকে যদি পছন্দ করি, বাংলাদেশের জন্য তার রাজনীতিটাকেই সঠিক বলে, মানে এখন সবাইকেই বিএনপি করতে হবে বা ওই রাজনীতি করতে হবে তা বলছি না, কিন্তু বাংলাদেশ যখন একটা পোলারাইজেশনের দিকে যাচ্ছে, যে বাংলাদেশের মধ্যপন্থার বিরুদ্ধে একটা ডান থেকে অতি ডান বা উগ্র ডানদের একটা জোটের মতো জায়গা তৈরি হয়েছে। এনসিপি এখানে আছে খানিকটা, কিন্তু দিনের শেষে এনসিপি এখানে খুবই মাইনর পার্টনার, সুতরাং এখানে এনসিপি তেমন কোনো ভূমিকা থাকবে আমরা এটা বলতে পারি না। সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বাংলাদেশে মধ্যপন্থার গুরুত্ব আমি মনে করি অনুধাবন করা দরকার। বিশেষ করে এমন একটা পৃথিবীতে আমরা এখন আছি যখন অনেক ক্ষেত্রেই উগ্র ডান পন্থার উত্থান হচ্ছে, এক এক জায়গায় এক এক ফর্মে, আইডেন্টিটি এক এক জায়গায় এক এক রকম। ওয়েস্টে রেস দিয়ে শ্বেতাঙ্গ সুপ্রিমেসি হচ্ছে, কোনো কোনো জায়গায় ধর্ম দিয়ে, ভারতে ধর্মভিত্তিক হিন্দুত্ববাদ, আমাদের এখানে ধর্মভিত্তিক ইসলামকে কেন্দ্র করে এই রকম ডানপন্থার উত্থান হচ্ছে, ডানপন্থার পপুলিস্টদের উত্থান হচ্ছে, এবং তার একেবারে বিল্ট ইন হচ্ছে তিনি উগ্র কথাবার্তা বলবেন, তিনি সংঘাত তৈরির চেষ্টা করবেন। মানে ডানপন্থার প্রধান কাজ হচ্ছে মানুষের মধ্যকার কতগুলো নেগেটিভ ইমোশনস আছে, জন্মগতভাবে আমাদের আছে, আমাদের ক্রোধ থাকে, ক্ষোভ থাকে, আমাদের প্রতিশোধ পরায়ণতা থাকে, এই জিনিসগুলোকে উস্কে দেয়া। তার বক্তব্য এই কারণে অত্যন্ত ডিভাইসিভ হয়, তারা উগ্রভাবে মানুষের এগুলো উস্কে দেওয়ার চেষ্টা করতে থাকেন ক্রমাগত। বেগম খালেদা যে মধ্যপন্থী রাজনীতি করতেন, এই মধ্যপন্থী রাজনীতি এবং মধ্যপন্থার মধ্যেও তিনি যে ধরনের সফট সোবার, সৌজন্য, ভদ্রতা, এগুলো মেনটেইন করে কথা বলতেন, বেশ খানিকটা, প্রায় পুরোটাই তার সন্তান জনাব তারেক রহমান পেয়েছেন। আর কারো কারো কাছে বর্তমান সময়ে মিসফিট মনে হলেও আমি মনে করি এই রাজনীতিটাই আসলে আমাদের করতে হবে যদি আমরা সামনের দ্বন্দ্ব সংঘাত এড়াতে চাই। কারো কারো ডানপন্থা, মধ্য ডান রাজনীতি থাকতে পারে, কিন্তু এই ক্রাইসিসের সময়টাতে অন্তত তাদের ভাষার ব্যবহার, তাদের পরস্পরের সাথে এনগেজ করা, পরস্পরের সমালোচনা করা, সব ক্ষেত্রেই আসলে এই ধরনের উগ্র আচরণ, উগ্র বক্তব্য সরিয়ে রাখা দরকার। কেউ কেউ বলেন যে ওই দলের তো টপরা এমন বলছেন না, ওরা ওরকম বলছেন না, কিন্তু তাদেরই যখন ছাত্র সংগঠন বা অনেকেই অনলাইনে বা বাস্তবে অত্যন্ত ডিভাইসিভ নোংরা গালিগালাজ করেন, সেই জিনিসগুলো আমাদের পলিটিক্সের ঝুঁকি তৈরি করতে পারে মাঠে। কারণ যেটা হয়, আমি মানি বিএনপি দল হিসাবে সবচেয়ে বড় রাজনৈতিক দল, তার দায়িত্ব বেশি, কিন্তু এটা তার একমাত্র দায়িত্ব না। ক্রমাগত যদি মাঠে এই ধরনের হিংসা, বিদ্বেষ, ঘৃণা ছড়ানো হতে থাকে, তাহলে পরিস্থিতি খুব সমস্যাপূর্ণ হবে। তাহলে দুটো ব্যাপার, মধ্যপন্থী রাজনীতির প্রতি আমাদের সমর্থন বাড়া উচিত আমরা যদি দেশটাকে ঠিকঠাক মতো গড়ে তুলতে চাই, আর রাজনৈতিক ভাষা ব্যবহারের ক্ষেত্রে, রেটরিক ব্যবহারের ক্ষেত্রে বেগম খালেদা জিয়ার মতো বলে আমি মনে করি ওনার মতো পারা যাবে না, কিন্তু তার ওটাকে আদর্শ ধরে যতটুকু যাওয়া যায়, সভ্যতা, ভদ্রতা, পরস্পরকে কোনো বাজে কথা না বলা, এই চর্চাগুলো করা আমাদের বিপদ থেকে বাঁচাবে। আমরা এটা
অন্যান্য জাস্ট গণতান্ত্রিক দেশের মতো না, আমি প্রায় বলছি আমরা একটা গণঅভ্যুত্থান পরবর্তী বিধ্বস্ত একটা রাষ্ট্র ব্যবস্থার মধ্যে আছি। এই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। বেগম জিয়া আমাদের জন্য অসাধারণ অনুপ্রেরণা এবং গুরুত্বপূর্ণ শিক্ষা হয়ে থাকতে পারেন এই গ্রাউন্ডে অ্যাটলিস্ট। আগামী নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে বিএনপিকে জিতিয়ে দেওয়ার চেষ্টা হবে, এই ধরনের একটা আলাপ তোলার চেষ্টা হচ্ছে। এটা যেমন দেশের ভেতর থেকে, এটা তেমনি দেশের বাইরের গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররাও আস্তে আস্তে বলতে শুরু করেছেন। আমি ধারণা করি সময় যত যেতে থাকবে এই ব্যাপারে কথা তত বাড়বে এবং বাড়তে বাড়তে নির্বাচনের পর এটা নিয়ে জল ঘোলা করার চেষ্টা হবে। আমি খুব কনফিডেন্টলি এটা মনে করছি, কারণ দীর্ঘদিন থেকে এই ধরনের একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা আসলে আমি দেখছি। কেন কথাটা মনে হলো পরে আসছে, তার আগে সামনে নির্বাচনটা কেমন হতে পারে সেটা নিয়ে একটু কথা বলা যাক। মানে আগামী নির্বাচনটা ডক্টর ইউনূস যেভাবে বলছেন ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে, আমি এটা আসলে মনে করি না। আগামী নির্বাচনটা ইতিহাসের শ্রেষ্ঠ নির্বাচন হবে না। কিছু সহিংসতা হওয়ার সম্ভাবনা আসলে আমি দেখছি, বিশেষ করে যে জায়গাগুলোতে বিএনপি এবং জামায়াতের শক্তি বেশ কাছাকাছি আছে। আর বিএনপির যদি কোনো কোনো জায়গায় বিদ্রোহী প্রার্থী থেকে যায়, বিএনপির বিদ্রোহী প্রার্থী অনেক বেশি থাকবে কিনা জানি না, যেটা হয় আর কি, একটা দল যখন প্রায় নিশ্চিতভাবেই নির্বাচনের পর ক্ষমতায় আসছে, সেখানে বিদ্রোহী প্রার্থী হওয়ার প্রবণতা কম থাকবে, কিন্তু তারপরে হতে পারে। ফলে দুজন শক্তিশালী বিএনপির প্রার্থী, একজন ধানের শীষ আর একজন যদি বিদ্রোহী প্রার্থী থেকে থাকেন, তাদের মধ্যেও সংঘাতের সম্ভাবনা থাকতে পারে, এটাকে উড়িয়ে দেওয়া যাবে না। এবং সংঘাতের সম্ভাবনা এই কারণেই সম্ভবত বাড়বে যে সরকার খুব ভালো ডেটারেন্ট দেখাতে পারবে না। মানে যেটা হয় আর কি, একটা অপরাধের ডেটারেন্ট হচ্ছে কোন একটা অপরাধ ঘটার সাথে সাথে তাদেরকে, যারা অপরাধ সংগঠিত করেছেন তাদেরকে আইনের আওতায় আনা, দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া। এগুলো করলে আসলে এই ধরনের অপরাধ করতে অন্যরা আর প্রলুব্ধ হয় না, তারা এটা থেকে দূরে থাকার চেষ্টা করে। তো সেই ঘটনা ঘটবে কিনা সেটা আমরা নিশ্চিত নই, কারণ ডক্টর ইউনূস সরকার আসলে এই ক্ষেত্রে খুব ভালো পারফর্ম করছেন না। আমি প্রায় বলি যে আমাদের সেনাবাহিনী যেহেতু মাঠে আছেন, তাদেরও আসলে আরো প্রোঅ্যাক্টিভ হতে হবে। না হলে এই নির্বাচন যদি সহিংস হয়, এই নির্বাচন যদি ভালো না হয়, তাহলে তার দায় তাদের উপরে পড়বে। কিন্তু প্রশ্ন হচ্ছে, প্রশাসন, পুলিশ, সরকার মিলে বা বিএনপি গায়ের জোরে নির্বাচন প্রভাবিত করবে, নির্বাচনকে তার দিকে নিয়ে আসার চেষ্টা করবে কিনা, বা উল্টো এই প্রশ্ন করে রাখতে চাই, নাকি সরকারেরই একটা অংশ চাইবে জামায়াতের পক্ষে এই ধরনের কাজ করতে। শেষে জবাবগুলো দেবো, কিন্তু তার আগে যে বলছিলাম দীর্ঘদিন থেকে একটা গ্রাউন্ড তৈরির চেষ্টা আছে, সেই চেষ্টাটার কথা একটু বলা দরকার। আমরা খেয়াল করব, জামায়াত আগামী নির্বাচন জিতে যাবে এই ধরনের একটা হাইপ দীর্ঘদিন থেকে তোলার চেষ্টা হচ্ছে। আমরা প্রায় দেখব ফেসবুকে নানা রকম পোল করা হচ্ছে। এটা বহু মানে 5 আগস্ট পরবর্তী সময়ে বহু দেখলাম, আমাকে অনেকে পাঠিয়ে দেখিয়ে বলছেন বিএনপির তো অবস্থা খারাপ, জামাতের অবস্থা খুব ভালো মনে হচ্ছে। এর মধ্যে অনেকেই আছেন যারা আসলে জামাত সমর্থক নন, বরং জামাত জিতে যেতে পারে এটাই তারা ভয় পান। তো এরকম প্রচুর পোল আপনি দেখবেন। আমি সবাইকে বলি প্রায় যে আপনার নিজেও একটা পোল খুললেই দেখবেন জামাত ক্ষমতায় আসছে, তারা বেশি সিট জিতছে, এটা অন্তত 3 গুণ বিএনপির চাইতে। বা ইদানিং আমি দেখছি জনাব তারেক রহমান দেশে আসার পর প্রধানমন্ত্রী হিসেবে কাকে পছন্দ করেন, জনাব তারেক রহমানের ছবি, জনাব ডাক্তার শফিকুর রহমানের ছবি দিয়ে একটাতে ধরুন হার্ট সিম্বল আর একটাতে লাইক সিম্বল দিয়ে বলছে আপনারা ভোট দিন। দেখা যাবে ওখানেও 2 গুণ 3 গুণ ভোট পাচ্ছেন ডক্টর শফিকুর রহমান জনাব তারেক রহমানের তুলনায়। সো এইভাবে আমাদের সোশ্যাল মিডিয়াতে একটা ন্যারেটিভ এস্টাবলিশ করার চেষ্টা করা হচ্ছে যে জামাত এবার ক্ষমতায় চলে আসবে বা খুব কাছাকাছি চলে এসছে। এখন তাদের সাথে এনসিপি যুক্ত হয়েছে, এনসিপি যুক্ত হবার কারণে এটা আরো সুবিধাজনক অবস্থায় তারা চলে গেলেন, সুতরাং তারা জিতে যাবে, এটা একটা ভাইব দেওয়ার চেষ্টা হচ্ছে। 2-1 জরিপ এসছে আমাদের সামনে, সেগুলো তো কখনো দেখা গেছে যে তাদের অবস্থা ভালো। এইসব কিছুকে একত্র করে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা হচ্ছে। এটা দুটো লাভ আছে। একটা হলো তারা যখন জনগণের সামনে এটা তুলে ধরার চেষ্টা করছেন যে ওরা ক্ষমতায় চলে আসতে পারে, তাহলে জামাতের এটা নির্বাচনে ভালো ফলাফল করতে সাহায্য করে। এটা হয় অনেক সময়। সাধারণত বাংলাদেশের লোকজনের প্রবণতা এরকম, তারা তার কনস্টিটিউয়েন্সিতে এমন কাউকে নির্বাচিত করতে চায় যে সরকার গঠন করবে। এটা আমি বলছি ফ্লোটিং ভোটের কথা। সাধারণ ভোটাররা, মানে কতগুলো তো হার্ডকোর ভোটার আছে, তারা তার দলকে ভোট দেবেই পরিস্থিতি যাই হোক না কেন। কিন্তু মাঝে যে ভোটাররা আছে তারা অনেকগুলো জিনিস হিসেব নিকেশ করে। ইনকামবেন্ট সরকার যদি থাকে, এখানে এবার সেটা কাজ করছে না, অ্যান্টি ইনকামবেন্সি ফ্যাক্টর থাকে। তার ছাড়াও যেটা থাকে সেটা হলো কি সুবিধা পাবে কি সুবিধা পাবে না, এবং ওই সিদ্ধান্তটা মানার চেষ্টা করে যে
যে দল ক্ষমতায় থাকবে সেই দলের এমপি বেটার উন্নয়ন করতে পারবে। এগুলোর বিরুদ্ধে আমরা অনেক সময় কথা বলেছি। এমপির কাজ উন্নয়ন করা না, তার কাজ একেবারেই ভিন্ন, কিন্তু তারপর আমাদের দেশে এটা চলছে এবং আরো বেশ কিছুদিন হয়তো চলবে। তো ফলে এটা তার নির্বাচনে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে ভোটারদেরকে প্রলুব্ধ করতে পারে যে না, যেহেতু ক্ষমতা চলে আসতেই পারে তাই তার প্রার্থীকে ভোট দেওয়া যাক। আদারওয়াইজ সে যদি অনেক পিছিয়ে থাকে, অনেক সময় এটা হয় যে তার প্রার্থীকে তার হয়তো পছন্দ হচ্ছে, কিন্তু সে মনে করলো যে একে ভোট দিয়ে তো লাভ নাই, ওর দল তো ক্ষমতায় আসবে না, সুতরাং বিএনপি যেহেতু ক্ষমতায় আসবে তার প্রার্থীকে দেই। সো এটা একটা ট্রিক, এই হাইপের মাধ্যমে তারা তাদের ভোট এবং সিট বাড়ানোর চেষ্টা করছে। কিন্তু যে কথাটা বলছিলাম, এটাই আসলে তারা ব্যবহার করবে এই ভোটকে প্রশ্নবিদ্ধ করার জন্য। আমরা ধরে নিলাম যে দল ক্ষমতায় চলে আসতে পারে বলে আলাপ টালাপ তোলা হচ্ছে, সেই দল এনসিপি আসার আগে সেই দল 25-30 সিট পেল, 40 সিট পেল, টেনে টুনে গায়ের জোরে যদি আমি এটাকে বাড়িয়ে 50 সিটও বলি, মানে আমার কাছে মনে হয় না জামাতের সাথে যে ইসলামিস্টদের জোট ছিল তারা 50 সিটও পাবে। তারপরে বাড়িয়ে বললাম, এনসিপি যোগ হওয়ার পর আরো কিছু বাড়লো, তারপরও সেটা কি ওই দাঁড়াবে। কিন্তু ওই যে ন্যারেটিভ আছে, ও জিতে যেতে পারতো, এখন যদি 50-60 সিটও এনসিপি সহ পেয়ে যায়, আমি মনে করি না এনসিপি সহ যে জোট হয়েছে এটাও এই পরিমাণ সিট পাবে, তারপরও ধরে নিলাম যে এটা পেলেও দেখা যাবে এটা তাদের জন্য অনেক ভালো ফলাফল। কিন্তু তারপরও তারা আসলে ওই যে ওই হাইপের তুলনায় মানুষের কাছে বলবে আমাদের তো জিতে যাওয়ার কথা ছিল, আমরা অর্ধেকের কম সিট পেয়ে গেলাম, বা অর্ধেকের কম সিট দেয়া হলো, বিএনপির পক্ষে প্রশাসন পুলিশ সহ সবাই কাজ করেছে বলে কারচুপি হয়েছে, তাই আমাদের ফল এরকম হয়েছে। এটার মাধ্যমে নির্বাচনের পরপরই একটা অস্থির পরিস্থিতি তৈরির চেষ্টা করা হতে পারে বলে আমি মনে করি। এটাকে আমি একদম সুনির্দিষ্ট পরিকল্পনা দেখছি, এবং এই পরিকল্পনার ব্যাপারে আমার মনে হয় বিএনপির সতর্ক থাকা উচিত। আর যে কথাটা বলছিলাম কারচুপি, বরং প্রশাসনে জামায়াতের যে পরিমাণ ইনফিলট্রেশন হয়েছে, তাদের যে পরিমাণ লোকজনকে বিভিন্ন দায়িত্বে বসানো হয়েছে, এবং আমি গতকালই একটা ভিডিওতে জানিয়েছিলাম একজন খুবই সিনিয়র সাংবাদিকের রেফারেন্সে তিনি অন রেকর্ডে কথা বলেছেন যে নাহিদ ইসলামকে সরকারের একজন উপদেষ্টা বারংবার ক্রমাগত চাপ দিচ্ছেন জামাতের সাথে জোট করার জন্য। সো যে সরকারে জামাতের এরকম সমর্থক আছেন, আরো আছেন, আমরা আসলে জানি, আমি প্রত্যেকের নাম বলতে যাচ্ছি না, বা অন্তত তীব্র বিএনপি বিদ্বেষী আছেন, তারা সবাই মিলে তো জামাতের পক্ষে কাজ করার সম্ভাবনা আছে, বরং কারচুপি জামাতের পক্ষে হওয়ার সম্ভাবনাই আমি দেখছি। কিন্তু বিএনপির পক্ষে কারচুপি হতে পারে, এই সংখ্যার একটা হিসাব নিকাশ দেখিয়ে সেই গ্রাউন্ড প্রস্তুত করা হচ্ছে। এই ব্যাপারে সতর্ক থাকা দরকার আছে, এবং সরকার, বিশেষ করে প্রধান উপদেষ্টা, আমাদের একটা কথা মনে রাখতে হবে, দিনের শেষে তিনি সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হবেন। প্রশ্ন বিএনপি তুলুক আর জামায়াত তুলুক, নির্বাচন খারাপ হয়েছে এবং সেটা নিয়ে যদি মাঠে কোনো রকম কোনো অস্থিরতা তৈরির চেষ্টা হয়, সেই নির্বাচনকে যদি প্রশ্নবিদ্ধ করা হয়, ডক্টর ইউনূস সবচেয়ে বেশি প্রশ্নের মুখে পড়বেন। তিনি দেশ ভালো চালাননি, আমি প্রায় বলি তার কাছ থেকে প্রত্যাশা আমি অনেক কম রেখেছিলাম, তারপরও সেই কম প্রত্যাশারও আশপাশে তিনি যেতে পারেননি। কিন্তু তারপরও ছাড় দেই, অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রগুলোর কি ধরনের সংকট হয় সেটা মাথায় রেখে। কিন্তু নির্বাচনটাও তিনি যদি ঠিকঠাক মতো করে যেতে না পারেন, সেটা যদি সিরিয়াসলি প্রশ্নবিদ্ধ হয়, তিনি খুব বড় বিপদে পড়বেন। তার সারা জীবনে অর্জিত যে রেপুটেশন, সেটা আর কিছুই থাকবে না। তার ব্যর্থতা তো আছেই, মাঝখানে দেখা যাবে তিনি তার ব্যক্তিগত বেশ কিছু জিনিস ঠিকঠাক করে নিয়েছেন, গ্রামীণের আইনগত জটিলতা, কিছু অনুমোদন তিনি তার প্রতিষ্ঠানের পক্ষে নিয়েছেন। দিনের শেষে তখন মনে হবে তিনি সর্বোচ্চ রাষ্ট্রীয় দায়িত্বে বসে আসলে নিজের এই কাজগুলো করেছেন, রাষ্ট্রের জন্য তেমন কিছু করে যান নাই। সেজন্য আমি মনে করি ডক্টর ইউনূসের সরকার এই ব্যাপারে যেন খুব ভালোভাবে সতর্ক থাকেন, এবং নির্বাচনে প্রত্যেকটা ক্ষেত্রে ট্রান্সপারেন্সি যাতে জনগণের সামনে স্পষ্ট হয়, এটা খুব জরুরি। জনগণের সামনে ট্রান্সপারেন্সি যদি স্পষ্ট করা যায়, তখন কেউ এই রকম নানা রকম অভিযোগ, কারচুপি, আমরা একসময় সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপির কথা শুনতাম, সেগুলো থেকে এগুলো বলার চেষ্টা হতে পারে, কিন্তু সেগুলো জনগণ বিশ্বাস করবে না। ডক্টর ইউনূসের মনে রাখা দরকার যে তিনি এই দায়িত্বে এসে আসলে অনেক কিছু অর্জন করার ছিল না, কিন্তু তার হারানোর অনেক কিছু আছে। অলরেডি তিনি অনেক কিছু হারিয়েছেন। এখন নির্বাচনটা যদি খুব খারাপ হয় এবং এ ধরনের পরিস্থিতি যদি তৈরি করার চেষ্টা করা হয়, সেটা তার রেপুটেশন একেবারেই ধ্বংস করে দেবে। জামায়াত ইসলামীর একজন খুবই সিগনিফিক্যান্ট নেতা জনাব শাহজাহান চৌধুরীর বক্তব্য নিয়ে ফেসবুক বেশ সরগরম, সকাল থেকে সরগরম হবারই কথা। আবার যারা জামায়াত ইসলামীকে বা ছাত্র শিবিরকে মোটামুটি একটা লম্বা সময় ফলো করেন, তাদের খুব অবাক হওয়ার কথা না। জনাব শাহজাহান চৌধুরী যা যা বলেছেন, এগুলোই বলার কথা, উনি বলে ফেলেছেন সামহাউ।
এক ধরনের ক্ষমতার গরম তাদের শুরু হয়েছে সম্ভবত সে কারণে, কিন্তু তাদের ভেতরে এই রকমই তারা। আমরা এই আলাপ অনেক দিন ধরে করছিলাম। আমি নিজে জামাত শিবির এই দুটো সংগঠনকে মূলত ফ্যাসিস্ট সংগঠন হিসেবে আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, রাইটলি করেছি, কারণ আমি দেখেছি ভিন্ন মত নেয়ার মতো ন্যূনতম মানসিকতা তাদের নেই। এবং শুধু সেটা না, তিনি কষ্ট ক্ষমতায় যেতে হবে, ক্ষমতায় যাওয়ার জন্য তারা যে কোনো কিছু করতে পারেন। যাই হোক, জনাব শাহজাহান চৌধুরীর বক্তব্যটা আপনারা একটু শুনে নেবেন। মানে আমি পড়বো কিছু অংশ, কারণ পত্রিকাগুলো নিউজ করেছে, আর স্কোপ থাকলে আমি শেষে এটা জুড়েও দিতে পারি। আপনারা শুনে নেবেন, কারণ হচ্ছে একটা মানুষ কিভাবে বক্তব্য দেন। আমি বহুবার বলেছি, একটা মানুষকে যখন আমরা দেখি বক্তব্য দেওয়ার সময় তার বা শুনলে অনেক বেশি ইনফরমেশন পাই তার ইনফ্লেকশন অফ ভয়েস থেকে, তিনি কিভাবে কি টোনে কথা বলছেন, কোথায় স্ট্রেংথ দিচ্ছেন, কোথাও ইন্টোনেশন কেমন, এবং তার ফেসিয়াল এক্সপ্রেশন এবং বডি ল্যাঙ্গুয়েজ। মানে আমি ওনার শরীরের মধ্যে ক্ষমতায় চলে এসছে বা কাছাকাছি এই ধরনের হ্যাডাম বলি না, সেটা দেখতে পেয়েছি, এবং তার জোরেই তিনি এই টোনে কথা বলছেন, এটা মনে করার যথেষ্ট কারণ আছে। আমি একটু পড়ি। তিনি বলছেন, আমাদের আমিরে জামায়াতকে বলতে চাই, নির্বাচন শুধু জনগণকে দিয়ে নয়। আমি ন্যাশনালি বলবো না, যার নির্বাচনী এলাকায় যারা প্রশাসনে আছেন তাদের অবশ্যই আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে বসবে, আমাদের কথায় গ্রেফতার করবে, মামলা করবে, আমাদের কথায় গ্রেফতার করবে, মামলা করবে। হাসিনা এভাবে বলেছে, মানে এই আলাপ কেউ করতে পারেন? হাসিনাও একটু চক্ষু লজ্জা টজ্জা মনে হয়ে রেখেছিল। আমরা জানতাম কে করে কি করে, কিন্তু এখানে আর রাগ ঢাক নাই, হাসিনাকে ছাড়িয়ে যাচ্ছেন। তিনি বলেন, জামায়াতে ইসলামের জন্য আজকের এই সুযোগ ভবিষ্যতে আর আসবে না। দুর্নীতির টাকা বাদ দেন, পার্শ্ববর্তী দেশ হিন্দুস্তান থেকে বস্তা বস্তা টাকা দেশে ঢুকবে আর অস্ত্র ঢুকবে, এই বিষয়ে সজাগ থাকতে হবে। তারপর তিনি বলছেন, যার নির্বাচনী এলাকার প্রাইমারি স্কুলের মাস্টারকে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষককে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, পুলিশ আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রোটোকল দেবে, টিআরও সাহেব যা উন্নয়ন এসেছে সমস্ত উন্নয়নের হিসাব যিনি নমিনি তাকে খুঁজে বের করতে হবে। তারপর উনি কোথায় কোথায় কিভাবে খাতির দিয়ে কাজ নিয়ে এসছেন তার একটা বর্ণনা দিয়েছেন। জামাত কি বলতে পারে আমরা ধারণা করতে পারি, এটা খণ্ডিত বক্তব্য ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। সো পুরো বক্তব্যটাও ফেসবুকে চলে এসছে সো কল্ড খণ্ডিত বক্তব্যের জবাবে। ওনার এই বক্তব্যে কোন রকম কোনো প্রভাব আসলে পড়ে না, কারণ এটা খুব কম্প্রিহেন্সিভ যে ক্লিপটা ছড়িয়ে পড়েছে। উনি আসলেই এগুলো বলেছেন এবং এগুলো মিন করেছেন। শুরুতে একটু তার বক্তব্যের মাঝে যেটা বলছিলাম, মানে ওনার কথায় মামলা হবে, ওনাদের কথায় গ্রেফতার হবে, এবং সব টিচার বা সবাইকে, স্কুলের টিচার, কলেজ টিচার সবাইকে দাড়িপাল্লার কথা বলতে হবে। তার মানে ঘাড় ধরে বাধ্য করানো হবে, দাড়িপাল্লার কথা বলবি না মানে। কথাটা এই রকম। চিন্তা কতটা ফ্যাসিস্ট হলে, কতটা স্বৈরাচারী হলে এরকম চাপিয়ে দেওয়ার কথা বলা যেতে পারে। এই হচ্ছে পরিস্থিতি। কেউ কেউ বলছিলেন, মানে জামাতের লোকজন এই ধরনের একটা আলাপ করার চেষ্টা করেন, এবং একটা ধরনের কৌশল আছে ফেসবুকে, ঠিক সরাসরি জামাতের পরিচয় নেই এই ধরনের লোকজন বলার চেষ্টা করছেন, বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সবাইকে দেখেছেন ক্ষমতায়, এবার জামাতকে একটু ক্ষমতায় দেখা হোক। শোনা যায় ইদানিং চায়ের দোকান টোকানেও কিছু লোক গিয়ে এই ধরনের কথা বলে। আমি একেবারেই নিশ্চিত এটাও জামাতের এক ধরনের মার্কেটিং প্ল্যান। অ্যাপারেন্টলি সাধারণ মানুষ বলে মনে হয় তিনি আসলে জামাতের নিয়োগকৃত লোক, গিয়ে এই আলাপটা তোলেন এবং এই কথা বলার চেষ্টা করেন, এবং এটা কারো কারো মধ্যে স্প্রেডও করছে। জামাত ক্ষমতায় গেলে কি করতে পারে আসলে এই আচরণ দেখেই বোঝা যাবে। ক্ষমতায় যান নাই, উনি যে বলছেন এই সুযোগ আর আসবেন না, উনি মনে করছেন সুযোগ খুব কাছে চলে এসছে, ক্ষমতায় যেতে পারে। এই বোধ জামাতকে কোথায় নিয়ে যেতে পারে সেটা আমরা নিশ্চয়ই বুঝতে পারছি। এই জন্য শাহজাহান চৌধুরী কিন্তু একাধিকবার এমপি হয়েছেন, সুতরাং তাকে আমরা খুব হেজিপেজি কেউ মনে করব না, তাকে খুব তাচ্ছিল্য করব না, যে না কেউ যাওয়ার চেষ্টা করবে ডাইলিউট করার জন্য। উনি খুব সিগনিফিক্যান্ট কেউ নন, উনি অনেক সিগনিফিক্যান্ট মানুষ, নিজে নির্বাচনে জিতেছেন। আমি ঘেটে দেখলাম সম্ভবত 91তেও জিতেছেন, তখন তো ইভেন জোটও ছিল না, সম্ভবত তখন জোটও ছিল না, কিন্তু উনি তখনও জিতেছেন। সুতরাং তার কথাকে খুব গুরুত্ব দিয়ে নিতে হবে। জামায়াতে ইসলামী তার ভবিষ্যৎ রাজনীতি স্বার্থে কখনো কখনো বা মাঝে মাঝেই খুবই বিনয়ী, খুবই জনগণের পক্ষের, ওয়েলফেয়ারের পক্ষে কথাটা বলেন, ক্ষমতায় আসার স্বার্থে। আদতে তাদের মানসিকতা এরকম। কারণটা আমি এই কারণেই বলি যে আমি
যখনই জামায়াত বা শিবিরকে নিয়ে কোনো সমালোচনা করে, এই যে এই ভিডিওর নিচেও অকথ্য গালিগালাজ হবে, অকথ্য গালিগালাজ হবে। আমি শেখ হাসিনার সময়ও আমার এই চ্যানেল, শেখ হাসিনার সময় দীর্ঘ সময় এই চ্যানেলে কথা বলেছি, টক শোতে কথা বলেছি, এই লেভেলের গালিগালাজ আসলে আমি শুনি নাই। এটা সত্য। আমি হাসিনাকে বিভৎস মানুষ মনে করি, আওয়ামী লীগকে বিভৎস সংগঠন মনে করি, কিন্তু আমি এই লেভেলের গালিগালাজ শুনি না। যে কেউ 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমার আওয়ামী লীগের সমালোচনার ভিডিওতে গালিগালাজ দেখে আসলেই বুঝবেন কতটা গালিগালাজ তখনও তো এখন কতটা হয়। একটা দল যার সমালোচনা করা যায় না। আমি তো জামাতকে গালিগালাজ করি না, জামাত নিয়ে আমার রিজার্ভেশন আছে, শিবির নিয়ে আমার রিজার্ভেশন আছে, আমি সেটা বলতেই পারি। আইডেন্টিটি পলিটিক্স নিয়ে আমার প্রশ্ন আছে, আমি সেই প্রশ্ন পলিটিক্স এন্ডোর্স করি না। মুসলিম হলে সবাইকে ইসলামী রাজনীতি করতে হবে, তাহলে তো বিএনপিতে যে এত মানুষজন আছে তারা কেউ মুসলিম না। তারেক জিয়াকে, বেগম খালেদা জিয়াকে আবার তারা একটু একটু সম্মান দেখানোর চেষ্টা করেন, তো উনিও তো ইসলামী রাজনীতি করেন, তিনি তো জামাত সমর্থন করেন না, বা তার দলকে ইসলামী রাজনৈতিক দলে কনভার্ট করেননি। সো ইসলামী রাজনীতি গ্রহণ করে না এমন মুসলিম থাকে, এটা তার চয়েস। এবং কেন আমার চয়েস, কেন আমি আইডেন্টিটি পলিটিক্স, আমি আবারও একটু বলি, সেটা ধর্মের নামে হোক, ভারতে ধর্মের নামে হচ্ছে, হিন্দুত্ববাদের নামে হচ্ছে, পশ্চিমে হচ্ছে রেসের নামে, কোন না কোন ফর্মে। আমি ট্রাম্পকে পছন্দ করি না, মোদির রাজনীতি পছন্দ করি না, আমি জামাতের, বা শুধু জামাত না, ইনফ্যাক্ট অল দ্য পার্টিস যেগুলো ইসলামী রাজনীতি করে সেগুলো, এটা আমার চয়েস। আমি একজন লিবারেল ডেমোক্র্যাট, আমি একজন মধ্যপন্থী মানুষ, আমি সেই রাজনীতি চাই। সেটা নিয়ে যখন কথা বলতে চাই, সেটার জবাবে যে অকথ্য গালিগালাজ আমাকে করা হয়, হুমকি দেয়া হয়, এটা একটা গণতান্ত্রিক দল করে না। গণতান্ত্রিক দল মানেই হচ্ছে সে সমালোচনা অ্যাগ্রি করবে, পারলে এনগেজ করবে, সমালোচনার জবাব দেবে, না হয় কিছু করবে না। গালিগালাজ করা, অবশ্য আমি গালিগালাজ অফ করি না, আমি প্রায় বলি যে কমেন্ট আমার খোলা থাকে, গালিগালাজ করতে পারেন। এর মাধ্যমে অন্তত চরিত্র চেনা যায়, জানা যায়। বিশেষ করে একটা দল, যে দল নিজের এবং তার ছাত্র সংগঠনের নামের সাথে ইসলাম আছে, সেই দল যখন এগুলো করে, এগুলো আমরা অনেক আগে থেকেই বুঝেছি। আর একটা কথা আমি প্রায় বলি, ছাত্র শিবির কি বস্তু, এটা আসলে আমি কলেজে যখন পড়ি, এইচএসসিতে, সেই কলেজ শিবির প্রভাবিত কলেজ ছিল, আমার খুব কাছ থেকে দেখা আছে। অ্যাপারেন্টলি কিছু ভালো আচরণ মানুষের সামনে করা, আর ভেতরে কি হয় না হয় আমার খুব কাছ থেকে দেখা আছে। আমি হস্টেলে থাকতাম, সুতরাং এগুলো আমার খুব দূরের বস্তু। আর একই সাথে জামাত বা শিবির এই সমাজেই থাকেন, এই সমাজে থেকেই তারা তাদের কর্মকাণ্ড চালান, তাদের মানসিকতা, তাদের চিন্তা জানা আছে। জামাতের ইনসাইডারদের কাছ থেকে শোনা আছে, যারা একটা সময় জামাতে ছিলেন, ওখান থেকে বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে কোনোভাবে কোনো পার্টি করছেন না, বা কোনো পার্টিতে ইনভলভড হয়েছেন, বা অন্য পার্টি তৈরি করেছেন, এই ধরনের মানুষজনের কাছ থেকে জানা যায় ভেতরে ভেতরে কতটাও গণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট জামাত। তার অভ্যন্তরীণও ভিন্ন মত তারা সহ্য করেন না, এই ধরনের মানসিকতা জামাতে আছে। এগুলো নতুন কিছু না, অনেকে হয়তো খুব অবাক হয়েছেন, আমি বিন্দুমাত্র অবাক হইনি। এবং আমি এটা অবশ্য এই দেশের জনগণকে বলতে চাই, জামাত ক্ষমতায় আসলে কি করতে পারে এটা একটু দেখে রাখুন সবাই। খুব চমৎকার একটা প্রদর্শনী জনাব শাহজাহান চৌধুরী করলেন, আমি তাকে ধন্যবাদ দিতে চাই। জামাতের ভেতরের চেহারাটা তিনি কিছুটা হলেও, এটাও পুরো চেহারা না, কিছুটা হলেও তিনি সামনে নিয়ে এসছেন। ক্ষমতার গরমে একটু হ্যাডাম তৈরি হচ্ছে সম্ভবত, এটা আমাদের জন্য ভালো, নিশ্চিতভাবেই ভালো করেছে, সেজন্য তাকে অবশ্যই ধন্যবাদ জানাই। আমাদের আমিরি জামাত যদি থাকতো, আমি বলতাম নির্বাচন শুধু জনগণ দিয়ে নয়, প্রশাসনকে অবশ্যই আমাদের, আমি ন্যাশনালি বলবো না, যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনের যারা আছে তাদের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা হবে। সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জানালেন নুরুল্লাহ ভাই, আমি জিয়ান সাধারণ ভাইয়ের ফোনে তো ছিলাম, সাধারণ ভাই কেন মাননীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, আমি আপনাকে যেই কথাটা শোনাতে চেয়েছি, নুরুল আমিন ভাইয়ের কারণে আপনি কথাটা শুনতে পারেন নাই। আপনাকে যার নির্বাচনী এলাকায় প্রাইমারি স্কুলের মাস্টার দাঁড়িপাল্লার কথা বলতে হবে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সমস্ত শিক্ষক নুরুল আমিন ভাইয়ের ফটিকছড়িতে দাঁড়িপাল্লার কথা বলতে হবে, পুলিশ তার পিছনে পিছনে হাঁটতে হবে। ওসি সাহেব আপনার কি প্রোগ্রাম সকালবেলায় জেনে নেবে আর আপনাকে প্রটোকল দেবে। টিএনও সাহেব যা উন্নয়ন এসেছে, সমস্ত উন্নয়নের হিসাব যিনি নবীনী তার থেকে খুঁজে বের করতে হবে।